আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাওয়া ট্রিপে গিয়ে আমরা সবাই কতটা এনজয় করেছি আর তার সাথে ঘুরে এসেছি পদ্মা সেতুও। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক শেয়ার বেশি বেশি করে দিবে। তো কথা না বাড়িয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হাই আমার ভালোবাসার মানুষেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বড় মতো ভালো আছি। তো মাওয়ায় যাওয়ার জন্য সকালবেলা আমি যত রকমের ড্রেস আছে যেগুলো পরে গেলে মানে কমফোর্ট ফিল করব, আর যেহেতু ভাবসা একটা গরম ওয়েদার ছিল তাই আর কি চিন্তা করেই ওই সব ড্রেসগুলো বের করে নিয়েছি, যাতে পরলে কমফোর্ট ফিলও হয় আর সাথে দেখতেও ভালো লাগে, মার্জিত লাগে। তো সেই সব ড্রেসগুলো বের করে নিয়েছিলাম। তো এখান থেকে চয়েস করতেছিলাম, আর যেহেতু আমাদের ঘোরাঘুরিটা রাত্রে, তো সেই জন্য লাইট কালার পরলেই হয়তো ভালো লাগবে। চিন্তা করলাম এই ড্রেসটাই পরি, না হলে হয় এর পাশেরটা পরবো। তো এটাই চিন্তা করে করে যে কোনো একটা পরে নিয়েছিলাম। আর এরপর রেডি হয়ে তোমাদের সাথে আমি আর কি ক্যামেরার সামনে আসবো, কারণ রেডি হওয়া এসব আমার এত তাড়াহুড়া করার মানে তাড়াহুড়া ছিল অ্যাকচুয়ালি। যেহেতু দুপুরবেলা আমরা বের হয়েছি, একদম এক্স্যাক্টলি 3টা 3:30টার পরে বের হব একটা প্ল্যান ছিল। তো সেই টাইম অনুযায়ী বের হলাম রেডি হয়ে। আর দুপুরবেলা বলতে গেলে সবাই খাওয়া দাওয়া করে একদম বের হয়েছি। আর এই টাইমে একটু ঘুমাতাম, তো ঘুম রেখে এখন জাস্ট রেডি হয়েছি, বুঝো চোখের মধ্যে ঘুম রেখে রেডি হয়েছি। তো বের হয়ে আমরা চলে এসেছি। এই ফার্স্ট টাইম আমার মানে আমি বলতে গেলে আমি এই এলিভেটেড এক্সপ্রেসে উঠলাম, আর এত ভালো লাগতেছিল সত্যি কথা বলতে গেলে। আর খুব তাড়াতাড়িও আমরা পৌঁছে গেছি, এলিভেটেড এক্সপ্রেস থাকার কারণে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম। মানে ঢাকা শহরে যত জ্যাম জট ছিল সবগুলো পার হয়ে, আর রাস্তাটা এত সুন্দর লাগতেছিল। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর এই জন্য আমি থ্যাঙ্কস ফর শেখ হাসিনা, মানে তাকে আমি অনেকটাই থ্যাঙ্কস বলবো, কারণ এত সুন্দর একটা মানে রাস্তা আমাদের জন্য সুন্দর করে এরকম করে বাংলাদেশটাকে এত সুন্দর সচ্ছলভাবে গড়ে তোলার জন্য তার প্ল্যান অনুযায়ী যে যাই হোক যেভাবেই হোক আলহামদুলিল্লাহ যেটাই করতেছে অনেক সুন্দরভাবে সব কিছু পরিপূর্ণতা দিচ্ছে, এটা অনেক ভালো লাগতেছিল। তো আমরা ঢাকা ভার্সিটির ওই আশেপাশে এদিকে আমরা চলে এসেছিলাম। আর তো এদিকে রাস্তাগুলো না খুব ভালো লাগতেছিল, কারণ চারপাশে তাকালে দেখা যাচ্ছিলো গাছালি, মানে একটা সবুজ অরণ্যে ভরা। আর আমাদের ঢাকার ভিতরে এরকম একটা পরিবেশ দেখতে পাওয়া কিন্তু আমাদের জন্য অনেকটাই সৌভাগ্যের বিষয়। তো আমরা সেই রোড দিয়ে যাচ্ছিলাম, মানে হাতিঝিল পার হতেই ওই দিকে পড়ে। তো একটার পর যেতে আসছিলাম, মানে রাস্তার শেষ হচ্ছিল না, মনে হচ্ছিল যে অনেক দিন পরে এরকম একটা লং জার্নি আমরা সবাই দিচ্ছি। আর এই যে দেখো আমরা সবাই মাইকোতে করে যাচ্ছি, তো ঘরে মানে ফ্যামিলির সবাই টোর দিচ্ছি আজকে, মানে শুধু নুসুফের বাবা আর আমার শ্বশুর আব্বু ছাড়া সব শ্বশুর আব্বুদের নিয়ে শাশুড়ি মাদের নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। ঘরে যত পোলাপান ছিল সব কিছু। তো আমরা এই যে বুড়িগঙ্গা নদীও পার করে নিচ্ছিলাম। আর বুড়িগঙ্গা নদীর এই ফার্স্ট টাইম আমি পার হচ্ছি, মানে আমি বুড়িগঙ্গা নদী জাস্ট দেখেছি আর লঞ্চে উঠেছিলাম। আর এইটা হলো আমি মানে এবার উপর দিয়ে যাচ্ছি, মানে অন্যরকমই ফিল হচ্ছিল। আর পুরোটা বুড়িগঙ্গা নদীও দেখতেই ভালো লাগতেছিল, মানে দূরের থেকে লঞ্চ স্টিমারগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো একটার পর একটা রাস্তা পার হচ্ছি আর সেতু পার হচ্ছি, তারপর হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, এত ভালো লাগতেছিল, মনেই হচ্ছিল না যে আমি বাংলাদেশের কোথাও আছি, মনে হচ্ছিল আমি বাহিরের দেশে কোথাও চলে গিয়েছি। এইরকম একটা পরিবেশ, এত সুন্দর রাস্তাঘাট লাগতেছিল সত্যি কথা বলতে। তো এদিকে ছোট আম্মুর সাথে নুসাইফ খুব দুষ্টুমি করতেছিল। নুসাইফ কিন্তু এবার গাড়িতে আলহামদুলিল্লাহ ভালোই মানে থেকেছে, আমাদের 6-7 ঘন্টার মতো যেতে লেগেছে। তা আলহামদুলিল্লাহ আমার ছেলে সেরকমভাবে বিরক্ত করেনি, আর একটা বাচ্চাও বিরক্ত করেনি বলতে গেলে, মানে এরকম বিরক্ত করেনি, যারা অনেকটাই হ্যাপি ছিল গাড়ির মধ্যে। তা আমরা এই যে দেখো খুব কাছাকাছি পদ্মা সেতু দেখার জন্য চলে এসেছি। আর আমরা আস্তে আস্তে কিন্তু একদম মানে বিকেল বিকেল বা সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম একটা টাইম হয়ে এসেছিলো পদ্মা সেতুর কাছাকাছি আসার সময়। তো সবাই এই জন্য একটু চাঙ্গা হয়ে গিয়েছিলাম। এই যে পদ্মা সেতু মানে এন্ট্রি হবে সেজন্য আমরা আগে এখান থেকে টোল দিয়ে নিচ্ছিলাম। তো মানে ঢোকার সময় জায়গাটা এত সুন্দর লাগতেছিল সত্যি কথা বলতে, মানে বাহিরের কোথাও গেলে মনে হয় না যে এরকম আমরা মানে ফোনে দেখি। তো এটা ছিল জিঞ্জিরার যে জিরো পয়েন্টটা, তো ওইখান থেকে স্টার্টেড হলো আমাদের যাত্রাটা পদ্মা সেতু। আর আমরা এমন একটা টাইমে এসেছি আলহামদুলিল্লাহ,
মানে পদ্মা সেতুর দুটোটা ফিলই আমরা নিতে পেরেছিলাম। কারণ দুপুর টাইমে মানে দিনের বেলা কেমন দেখা যায় পদ্মা সেতুটা আর রাত্রেবেলা কেমন দেখা যায় সেটাও আমরা উপভোগ করতে পেরেছি। এই দুইটা বিষয় খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আসলে। আর যখনই আমরা পদ্মা সেতুর দিকেই যত মানে আগাচ্ছিলাম মনে হচ্ছিলই মানে নিজেদের মধ্যে না অন্যরকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল সবার মধ্যে। আর আল্লাহ তাআলাকে এত মানে শুকরিয়া জানাচ্ছিলাম আমরা প্রতিটা মানুষ, কারণ আল্লাহ তাআলার এত সৌন্দর্য লুকিয়ে রেখেছে এই পৃথিবীর মধ্যে, আসলে যদি আমরা না ঘর থেকে বের হই সেটা কিন্তু জানতেই পারতাম না। তো যতই পদ্মা সেতুর উপরে উঠতেছিলাম চারপাশের এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম, সেটা মানে চোখে দেখে মানে যে চোখে দেখবে সেই একমাত্র বিশ্বাস করবে। তো আমি জানলার পাশ দিয়ে যতটুকু দেখতে পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমি সে মানে আল্লাহ তাআলার তার উপরেই আর কি বেশি শুকরিয়া আদায় করে যাচ্ছিলাম। দেখো মনে হচ্ছে আমার ফোনে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না অ্যাকচুয়ালি, বাট আমরা চোখে যতটুকু দেখতে পাচ্ছিলাম মানে মনে হচ্ছিল যে নদীটার শেষ প্রান্তে আকাশ মিলিয়ে গেছে, মানে আকাশ আর নদীটা একসাথে মিলিয়ে গেছে। ওই প্রান্তে যে কিছু একটা আছে বা গ্রাম ট্রাম বা কিছু আছে কিছুই দেখা যাচ্ছিল না, জাস্ট রাস্তার দিকে তাকালে মনে হচ্ছিল রাস্তার পর রাস্তা যাচ্ছে, মানে ওই সাইডে যে কিছু আছে সেরকম দেখা যাচ্ছিল না। আর যত নদীর কিনারে তাকাচ্ছিলাম তত মনে হচ্ছিল যে নদীর দুই সাইডে আসলে কিছুই নাই, জাস্ট আকাশটা নদীর সাথে গায়ে লেগে গেছে। মানে এমন মনে হচ্ছিল যে ওই সাইডে গেলে হয়তো বা আকাশ ধরতে পারবো এইরকম মনে হচ্ছিল। তো রাস্তাটাও দেখো এত সুন্দর লাগতেছিল আর সূর্যের আলোটা পড়তেছিল যখন মানে নদীর দেখো উপরে এত কিউট লাগতেছিল। এই বিষয়গুলো না মানে চোখে দেখলেই একমাত্র ফিল করা যায় আসলে এই সব জিনিস। আমাদের প্রত্যেকটা মানুষই আমরা আল্লাহ তাআলার উপর এতটা শুকরিয়া আদায় ছিলাম, এতটা ভালো লাগতেছিল। যতই রাস্তায় যাচ্ছি মানে মনে হচ্ছে না আর আমরা বাসায় ফিরি, মনে হচ্ছিল এই রাস্তায় সারাদিন যদি কাটিয়ে দেওয়া যেত, মানে এমন একটা ফিল হচ্ছিল, এত একটা সুন্দর লাগতেছিল বিষয়গুলো। তো আমি চাচ্ছিলাম যে তোমাদের সাথে দুই সিরিজে মানে আমার এই ট্রাভেলটা শেয়ার করি, টিপসটা শেয়ার করি। মাওয়াতে আমরা কি কি করেছি, পদ্মা সেতু ভ্রমণে আমরা কেমন এনজয় করেছি, তো সেভাবে শেয়ার করতে। আর আমি যে অলস সেজন্য আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে একবারেই এক সিরিজেই আমি তোমাদের শেষ করে দিই। কারণ আমার মতো অলসের কাছে থাকলে দেখবে এই ভিডিও কয়দিন ধরে পড়েই থাকবে, আমার আর ভিডিও বানানো হবে না। তো খুব অলসতম শেষ করে দেন ঘূর্ণিঝড়ের রিমাও শেষ করে আমি দেন তোমাদের সাথে ভিডিও আপলোড করতেছি। বোঝো তাহলে কতটা অলস আমি। আমরা কিন্তু মানে মাওয়াতে ঘুরতে গিয়েছিলাম গত বৃহস্পতিবারে, তো বুঝতেই পারতেছো আমি কত লেটু যে তোমাদের সাথে এতক্ষণে ভিডিও শেয়ার করতেছি। আর যখন আমরা পদ্মা সেতুর মানে থেকে নামতেছিলাম তখন মানে নিচের সাইডটা এত সুন্দর লাগতেছিল, চারপাশে বিল্ডিং হয়েছে, মনে হচ্ছিলো একটা বাইরের এরিয়া তে চলে এসেছি। তো ভালোই লাগতেছিল সত্যি কথা বলতে গেলে, মানে চোখে না দেখলে একমাত্র বোঝা যায় না সত্যিটা কি। তো যারা যারা ঘুরে এসেছো, যারা যারা ভ্রমণ করেছো এরকম একটা টিপস দিয়েছো তারাই একমাত্র জানতে পারবে এই মানে এই আনন্দটা। আসলে যার যাওয়া হয়নি তারা হয়তো অনেকটাই মিস করে ফেলেছে আমি মনে করি। দেখো যতই যাচ্ছিলাম রাস্তা শেষ হচ্ছিলো না, আর আমাদের প্ল্যান ছিল আমরা আজকে একদম মানে পদ্মা সেতু ঘুরে দেন যাব ভাঙা পর্যন্ত, মানে ভাঙার লাস্ট যে এরিয়াটা পর্যন্ত ওই পর্যন্ত ঘুরবো, দেন ব্যাক করব আবার মানে পদ্মা সেতু হয়ে দেন মাওয়া যাব। রাত্রের বেলা আমাদের মাওয়ার প্ল্যান ছিল যে আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো মাওয়াতে যেয়ে। তো এরকমই একটা মানে ওয়েদারে মানে আমরা ওয়েদার বলতে কি এরকম একটা টাইমিংয়েই বের হয়েছি যাতে দুটোটা ফিলই আমরা নিতে পারি। তো এই দেখো আমরা যাওয়ার পথেই কিন্তু ভাঙা পর্যন্ত যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সেজন্য চিন্তা করলাম ভাঙার যে রাস্তাটা এখান দিয়ে কিন্তু ছবি তোলার জন্য সব থেকে বেস্ট, তাই একটা ভালো জায়গা খুঁজে আমরা ছবি তোলার জন্য নামবো। তো এই যে দেখো একটা মানে মাঝ বরাবর এসেই আমরা নেমে গিয়েছিলাম এখানে কিছু ছবি টবি তোলার জন্য। আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল বলতে গেলে, মানে সেরকম একটা ফিল ছিল, মানে হাইওয়ের একটা ফিল ছিল বলতে গেলে। আবার মানে আমাদের লাইটিং টাইটিং সব সেট আপ সুন্দর ছিল। আর নুসাইব তো রেডি হচ্ছিলো ছবি তোলার জন্য চশমা টশমা পরে। তা আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সুন্দর করে সবাই ছবি টবি তুলেছি, ফ্যামিলিগতভাবে গ্রুপ ছবি তুলেছি সবাই, মানে অনেক ছবি টবি তোলা হয়েছে। মানে কোথাও গেলে ছবি তুলবো না এটা কি হয় বলতে পারো, মানে এমন কোথাও নেই আমাদের ছবির কোনো শেষ নেই, ওখানে যে 50-60টার উপরে ছবি তোলা হয়ে যায় এরকম। তো আমরা ছবি টবি তোলা শেষ করে দেখো যে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, তো সন্ধ্যার একটা টাইম। তো আমরা একদম ভাঙা পর্যন্ত গিয়েছিলাম, মানে ভাঙার শেষ পর্যন্ত গিয়েছিলাম, তারপর দেন ব্যাক করেছি আবার পদ্মা সেতু হয়ে। তো
তো ওই যে ভাঙার রাস্তা একদম দেখে শেষ প্রান্ত থেকে আবার রিটার্ন হলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতুর উপরে এখন রাত্রের ফিলটা নিব, পদ্মা সেতুটা কেমন দেখা যায় রাত্রের বেলা। আর যখন পদ্মা সেতুতে টোল দিচ্ছিলাম একটা মেয়ে মানুষকে দেখতেছিলাম যে এখানে কর্মরত। তা এত ভালো লাগতেছিল এই বিষয়গুলো দেখে। আসলে আমাদের বাংলাদেশে দিন দিন অনেকটাই উন্নত হচ্ছে। দেখো দেশের একটা অন্যরকমই মানে চলে এসেছে দেশের মধ্যে, যে মেয়ে ছেলে বলে কোনো এখন এখন কোনো নাই, মানে সবার একই মানে গুরুত্ব আছে বাংলাদেশে, এখন বোঝা যায় এই বিষয়গুলো দেখলেই। তো এই যে দেখো রাত্রে যখন আমরা পদ্মা সেতুতে উঠলাম, তো পদ্মা সেতুর মনে হচ্ছিলো মানে আর যাচ্ছি রাস্তা ঠিক আছে, রাস্তাটা চারপাশে ঠিক আছে, কিন্তু রাত্রের বেলা অন্ধকারে মানে নদীও দেখা যাচ্ছিল না, বা ওই সাইডে কি আছে কিছুই দেখা যাচ্ছিল না, মানে দুই সাইডে অন্ধকার ছিল, জাস্ট রাস্তাটাই দেখা যাচ্ছিল। তো দেন আমরা পদ্মা সেতু পার হয়ে চলে আসলাম মাওয়ার দিকে। তো ওই যে দেখা যাচ্ছিল হলো প্রথমেই মাওয়ার রোডে ঢুকতে গেলে দেখা যায় লেফ লঞ্চ যে রেস্টুরেন্টটা আছে, এখানে কিন্তু ছবি তোলার জন্য সব থেকে বেস্ট। খাবারের কোয়ালিটি আমি বেশ জানি না তেমন, কারণ আমিও ফার্স্ট টাইম আর এখানেও আসা হয় নাই। তো আমার ছবি তোলার জন্য ইচ্ছা ছিল যে এখানে হয়তো বা নেমে ছবি টবি, কিন্তু ছবি তুললে তো খারাপ দেখা যাবে ওখানে যদি খাওয়া দাওয়া না করি। তো সেই জন্য চিন্তা করলাম যে আর নামবো না, ছবিও তোলা হবে না, তাও চলে যাই একদম সরাসরি যেখানে মাওয়ার ঘাট বলে। তো সেখানে এসে আমরা ফার্স্টেই চিন্তা করেছি যে আগে একটু বসবো, রিল্যাক্স হব, দেন আমরা সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করবো কীভাবে কী করতে হবে সেই আর কি গোছগাছ করবো। তো ফার্স্টে নেমে আইসক্রিম খাওয়ার জন্য সবার গ্রেভিং উঠে গেল, কারণ প্রচণ্ড গরম ছিল, একটা ভাবসা গরম। আর গাড়ির মধ্যে কিন্তু আমরা একটার পর একটা অনেক কিছুই খেয়েছি। তো এখানে এসে আমার মনেই হয়নি যে আমি কোথাও অন্য কোথাও এসেছি, আমার মনে হচ্ছিল যে আমাদের উত্তরাতে যে বউবাজার আছে সেম ওই ফিলটা আসতেছিল। আর এখানে এসে একটার পর একটা স্টল দেখতেছিলাম, মানে ভাজা পোড়ার থেকে শুরু করে সব ধরনের স্টলই ছিল, যেমন ফুচকা, চটপটি, পানিপুরি, তারপরে বিভিন্ন রকম ফাস্টফুডের খাবার, সব কিছু, মানে একটা মেলা বসলে যেরকম হয় সেরকম একটা পরিবেশ। আমরা একদম কিন্তু মাওয়া ঘাটের এখানেই এসেছিলাম, আর ঘাটটা দেখা যাচ্ছিল না, ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, দুপুরবেলা হলে বা বিকেল টাইম হলে হয়তো বা দেখাতে পারতাম মাওয়ার ঘাট। আর অন্ধকারের কারণে পানিই দেখা যাচ্ছে, বাদবাকি কিছুই দেখা যাচ্ছিল না। তো এখানে এসে যে এরপরে আমরা একটা ভালো একটা স্টল খুঁজে নিলাম যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করব। তো সেখানেই মাছ বিক্রি করে, তো যে যেরকম মাছ আর কি পছন্দ করে সে অনুযায়ী আমরা সবাই আর কি নিজেদের জন্য চয়েস করে নিচ্ছিলাম কে কোন রকম মাছ খাবে। মানে আমরা ইলিশ মাছই খেতে এসেছি, মূল কথা মাওয়ার ঘাটে এসে ইলিশ মাছ খাবো না সেটা তো হয় না। তো ফার্স্টে এসে ইলিশ মাছ মানে বাছাবাছি করতেছিলাম কে কোনটা খাবে কোনটা নিবে, তো সেগুলোই আর কি। আর এখানে অনেক স্টল আছে এরকম খাবারের হোটেল বানিয়ে রেখেছে। আর আমাদের অবস্থা দেখো, ঘেমে একাকার হয়ে গেছি, মানে গাড়ির ভিতরে খুব মানে বুঝোই গরমের মধ্যে ট্রাভেল করা যে কতটুকু কষ্ট। তো এখান থেকে যে সবাই যার যার মাছটা চুজ করে দিতেছিল, আমরা প্রত্যেকেই আর কি সবাই যার যার মতো করে আর কি যে যেটা নেব সেটা নিতেছিলাম। আর এখানে বাছাবাছি হচ্ছিল কোনটা ভালো কোনটা মন্দ সব কিছুই আর কি বড়রাই দেখতেছিল, আমরা জাস্ট দেখতেছিলাম, মানে ফিল নিচ্ছিলাম কীভাবে কেনাকাটা করে মাছ। তো এখানে কিন্তু কাঁকড়াও ছিল, তারপর অনেক রকমের মাছ ছিল যেগুলো আর কি তোমরা চাইলে তারা ফ্রাই করে দিবে, যে যেভাবে খেতে চায় সেভাবেই তারা রান্না করে দিবে। তো একদম মানে ওপেন কিচেনেই রান্না করা হয় এখানে, দেখো ওপেন মানে সব কিছু খোলা, যে তুমি দেখে দেখি আর কি নিতে পারছো, তোমার মাছটা তোমার সামনে কেটে ধুয়ে সুন্দর করে রান্না করে দিবে, সব কিছুই ফিল নিয়ে নিতে মানে পারতেছিলাম। আর দেখা যায় বড় বড় রেস্টুরেন্টগুলোতে গেলে এরকম দেখা যায় না। তো সেই জন্যই আমরা এরকম একটা জায়গায় চুজ করেছি যাতে এখানে বসে আমরা সব কিছু দেখে শুনে তারপরে খেতে পারি। আর আসলে পরিবেশটা ভালোই ছিল, আমার কাছে খারাপ লাগেনি, বাইরে বসে খেতেই বেশি ভালো লাগতেছিল। আর মাওয়া ঘাটের একটা মানে ঠান্ডা বাতাস ওইটার ফিলও পাচ্ছিলাম, ভালোই লাগতেছিল, একটু বাতাস বেশি থাকলে ভালো লাগতো, একটা ভাবসা গরম ছিল এজন্য ভালো লাগতেছিল না। আর বলতেছিলাম তো এখানে একটা মেলার মতো পরিবেশ, তো এখানে এসে নাগরদোলা আর নৌকা চোখে পেয়ে গিয়েছে, তো বাচ্চারা তো সেখানেই চলে এসেছে এনজয় করার জন্য। আমি নুসাইফকে নিয়ে দাঁড়িয়েছিলাম নিচে, কারণ আমার খুব ভয় করে এই সব রাইডে উঠতে। এখন নুসাইফ হওয়ার পর থেকে আমি এই রাইডগুলোতে মানে নুসাইফ ওঠার পর থেকে কি আমার যখন থেকে বিয়ে হয়েছে আমি এত বছর ধরে কোনো রাইডেই এতভাবে উঠি না,
সেই জন্য এখন আর উঠতে ইচ্ছে করে না, আর উঠতে গেলে মানে নিজেরই একটা মানে ফিল হয়, খারাপ ফিল হয়। তো আমরা এদিকে ঘোরাঘুরি করতে করতে ওইদিকে কিন্তু আমাদের রান্না হচ্ছিল, আর মানে যারা বড়রা আছে তারা ওই দায়িত্বে ছিল, তারাই দেখাশোনা করতেছিল, আর এদিকে আমরা ঘোরাঘুরি করতেছিলাম। আর এখন যেহেতু অফ সিজন, মানে বেশি মানুষ ছিল না বলতে গেলে, একদম খোলা মাঠ ছিল, খালি ছিল, অল্প স্বল্প। আর বেশি রাত হলে নাকি মাওয়া ঘাটে বেশি মানুষ হয়, যত রাত বেশি হবে তত মানে ঘাটে নাকি মানুষ বেশি বাড়তি হয়। তা আমরা তো এত রাত হয়নি ওই সময়, তখনও 9টা 10টার মতো বাজে, তাই আর কি মানুষও কম ছিল। তা এর মধ্যে আমাদের খাবার দেখো রেডি হয়ে গেছে, আর আমরা এসে খাবারে বসে গেছি। আর প্রচণ্ড খিদা লেগে গেছিলো, কারণ যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে বের হয়েছি, আর এতক্ষণ জাস্ট জার্নি করলাম, আর বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করলাম। তো এখানে আমাদের ইলিশ ভাজা, ডাউল, তারপর 5 রকম না 3 রকমের ভর্তা ছিল, আর আমরা লেচটা ভর্তা করে নিয়েছিলাম। তো সব খাবার এসে পড়েছে আলহামদুলিল্লাহ, আর প্রতিটা খাবারই মাশাআল্লাহ অনেক ভালো ছিল, অনেক খেতে ভালো লাগছিল। মানে আমি ভর্তা খেয়ে শেষ করতে পারছিলাম না, দেন শেষে যে দেখো ইলিশ মাছ আর লেজ ভর্তা দিয়ে খাচ্ছি, মানে জাস্ট ভাতটা শেষ করার জন্য পেট ভরে গিয়েছিলো এই ভর্তাগুলো দিয়েই খেতে খেতে। তো এত ভালো লেগেছিলো। এখানে 4 পদের ভর্তা ছিল, আলু ভর্তা, তারপর আর 2টা মাছের ভর্তা, আরও কি একটা ভর্তা ছিল জানি, আমি অ্যাকচুয়ালি নামও জানি না ঠিকভাবে, কিন্তু ভর্তাগুলো খেতে খুব ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা এখানে বসেছি গল্প টল্প করার জন্য, অনেকক্ষণ গল্প টল্প করলাম এখানে সবাই বসে, গোল মিটিং আর কি বলতে গেলে। আমাদের বাড়ির মধ্যে যখনই, আমাদের বাসার মধ্যেও এরকম হয়, যখন আমরা একসাথে বসে কয়টা বেজে যায় রাত্রের সেটা জানা থাকে না, এমন হয়। তো এইখানে বসে চাটা খাচ্ছিলাম, কারণ সবারই কম বেশি টায়ার্ড মানে ফিলটা দূর করার জন্য চা খেয়ে নিয়েছিলাম, চাঙ্গা হওয়ার জন্য। কারণ আমরা এখন আবার বাসার দিকে রওনা হব, আরও কতটা পথ যেতে হবে, এরকম 6 থেকে 7 ঘন্টা আবার জার্নি করতে হবে আমাদের। তো বুঝতেই পারো, এই জন্য আর কি আমরা সবাই চাঙ্গা হয়ে নিচ্ছিলাম চাটা খেয়ে। তো একটু পরে আবার গাড়িতে উঠবো। আর আজকে ছিল পুরোটা মানে চাঁদ, তো দেখেই বুঝতে পারছো মানে আমাবস্যা যেটাকে বলো। তো শেষ ফাইনালি আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে কি কি টপিং করা যায়। তো সেখানে এসে কিছুই পছন্দ হয়নি তেমন, মানে এগুলো সব আমাদের মানে বলতে গেলে পাওয়াই যায়। এখন নর্মালি বাংলাদেশের সব এমন কিছু নাই যে কোনো প্রান্তের জিনিস কোনো প্রান্তে পাওয়া যায়। তো নুসাইফকে যখনই এদিকে আনতেছিলাম, নুসাইফ এইটা দেখতেছিল সেটা দেখতেছিল আর নেওয়ার জন্য বলতেছিল, কিন্তু নুসাইফ তো কোনো কিছুই খেয়াল রাখে না, কারণ ওকে যে কটাই খেলনা কিনে দিয়েছে ওই মাওয়া ঘাটেই ফেলে রেখে এসেছে। তো এই যে দেন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আমরা 12টা 12:30 পরে ওখান থেকে রওনা দিয়েছিলাম। আর যাওয়ার পথে এই যে আসার পথেও দেখেছি হিলসা প্রজেক্ট, যেটা রেস্টুরেন্ট, ভালোই চলেছে, ভালোই রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ। কি আর বলবো এটার কথা। তো দেখেও নিলাম ফাইনালি, রাত্রের ইটাও অনেক সুন্দর লাগতেছিল, দেখেই ভালো লাগতেছিল। অ্যাকচুয়ালি ভিতরে যাওয়ার কোনো ইন্টারেস্টই ছিল না আমাদের। যাই হোক, এই যে চলে যাচ্ছি বাসার দিকে। তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার বেশি বেশি করে দিবে। আর প্লিজ তোমরা শেয়ার করতে বলবে না আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে একটা লাইক তো দিয়েই দিবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। নেক্সট সুন্দর আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।